আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পড়ছিলাম আমাদের এসএসসির ব্যবসা উদ্যোগ বিষয়টি। আজকে ভিডিও শুরু করার আগে আমরা একটা গল্প কিন্তু চিন্তা করে নিব। আচ্ছা, তোমাদের স্কুল থেকে তোমাদেরকে কখনো পিকনিকে নিয়ে যাওয়া হয়েছে? পিকনিকে যাওয়ার আগে তোমরা কি করো বলো তো? পিকনিকে যাওয়ার আগে তোমাদের যে ক্লাস টিচার, তিনি তোমাদের সাথে প্ল্যানটা শেয়ার করেন যে কোথায় যাওয়া হবে, কে কোন দায়িত্ব নিবে, কিভাবে খাবারের জিনিসপত্র অ্যারেঞ্জ করা হবে, কিভাবে আসলে যাওয়া হবে, বাস, ফিজ, এভরিথিং আসলে তোমাদের সাথে ডিসকাস করা হয়, তাই না? তো ওইখানে আসলে প্ল্যান করে জিনিসপত্রগুলোকে ফিক্স করা হয় যে কিভাবে যাবে, কোথায় যাবে, কতজন যাবে, কত টাকা লাগবে, এই জিনিসগুলো প্ল্যান করা হয়, তাই না? এবং প্ল্যানিং করার পর কী করা হয় বলো তো? আমরা যখন পিকনিকে যাই তখন খাবারের দায়িত্ব একজনের কাছে থাকে, বাসের দায়িত্ব একজনের কাছে থাকে, তারপর ধরো আমরা ওখানে খেলাধুলা করলাম, সো খেলাধুলার যে প্ল্যানিং বা খেলাধুলার যে কার্যাবলীগুলো সেগুলোর জন্য একজনের কাছে দায়িত্ব থাকে। তো এই যে একটা আমরা পিকনিকে যাই, পিকনিকের জন্যও কিন্তু আমাদের প্ল্যানিং করতে হয় এবং অর্গানাইজ করতে হয়, জিনিসপত্র অর্গানাইজ করতে হয়, তাই না? সো প্ল্যানিংয়ের জন্য আমাদের স্কুল কী চিন্তা করে বা ক্লাস কী চিন্তা করে যে কোথায় কিভাবে যাওয়া হবে, কতজন শিক্ষার্থী যাবে এবং এখানে যাওয়ার জন্য কত টাকা লাগবে, এইভাবে করে আমাদের ফিসটা নির্ধারণ করা হয়। এরকম একটা ডিটেল প্ল্যানিং করা হয় এবং পরবর্তীতে সেই পুরোটা ইভেন্টকে অর্গানাইজ করা হয় যে খাবারের দায়িত্ব সে নিবে, খেলার দায়িত্ব সে নিবে এবং এই জিনিসগুলো এইভাবে করা হবে, তাই না? পুরোটা জিনিসকে অর্গানাইজ করে তারপরে ওই প্ল্যানটাকে সাকসেসফুল করা হয়। তো আজকের ভিডিওতে আমরা এই দুইটি জিনিস নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব ব্যবসার প্রতিষ্ঠানের দিক থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটি, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার চ্যাপ্টারের পরিকল্পনার ধারণা, সংগঠিতকরণের ধারণা এবং গুরুত্ব নিয়ে, অর্থাৎ প্ল্যানিং এবং অর্গানাইজিং বলতে আমরা কি বুঝি ব্যবসা প্রতিষ্ঠানের পার্সপেক্টিভ থেকে এবং এগুলোর গুরুত্ব কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস কিন্তু আজকে আমরা পড়তে যাচ্ছি ভিডিওতে, সো আমরা একদম মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখব, ঠিক আছে? সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমি পড়াচ্ছি, আমি আফ্রিদা বিনতে আলম তান্নি। তো প্রথমেই আমরা দেখে নেব যে পরিকল্পনা বলতে আমরা কি বুঝি বা প্ল্যানিং বলতে আমরা কি বুঝি। তো প্রথমে আমরা পরিকল্পনার ধারণাটা নিয়ে যদি আলোচনা করি, আমরা ওই যে পিকনিকটার কথা মাথায় রাখি। পিকনিকে যেতে হলে আমাদেরকে কি করতে হয়েছিল? তো পিকনিকে যাওয়ার আগে তোমাদের ক্লাস টিচার তোমাদের সাথে অনেক কিছু ডিসকাস করে, তাই না? কখন যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে, তারপরে আমাদের কতজন শিক্ষার্থী, কতজন শিক্ষক আমাদের সাথে যাবেন, তারপর আমরা যেখানে যাব সেই কর্তৃপক্ষের সাথে আমাদের আগে থেকে কথাবার্তা বলে সবকিছু ফিক্স করে রাখা লাগে যে আমাদের এতজন শিক্ষার্থী পিকনিকে আসছে, তাই না? সো এরকম বিভিন্ন ধরনের ডিটেলস প্ল্যানিং কিন্তু আমাদেরকে করতে হয়। তো এটাই হচ্ছে বেসিক্যালি পরিকল্পনা। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমাদেরকে কি করতে হয়, এরকম একটা ডিটেলস প্ল্যানিং করতে হয় যে আমার ব্যবসায়ের লক্ষ্য অর্জনের জন্য যে কাজগুলো আমি করব সেই কাজগুলো কি কি হবে, সেগুলো কখন করা হবে, কোথায় করা হবে এবং কিভাবে করা হবে, এরকম বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমাদেরকে প্ল্যানিং বা পরিকল্পনার মাধ্যমে করতে হয়। সো এটাই হচ্ছে বেসিক্যালি পরিকল্পনা। পরিকল্পনা জিনিসটা কিন্তু একদম কঠিন একটা কাজ, কারণ ব্যবসায় পরিকল্পনা কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব রাখে। পরিকল্পনা যদি ঠিকঠাক হয় এবং ফুল প্রুফ হয়, তখন ব্যবসা প্রতিষ্ঠান কি করতে পারে, খুব ইজিলি তার ব্যবসাটা পরিচালনা করতে পারে। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিকল্পনা সেটা যদি ফুল প্রুফ না হয় এবং সবকিছু বিবেচনা করে যদি এই পরিকল্পনাটা না করা হয়, তখন কিন্তু আমার ব্যবসায় পরিচালনা করতে গেলে আমি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করব। তো পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? কোনো কাজ শুরু করার আগে সেই বিষয়ে বিশেষ চিন্তা ভাবনা বা আগাম সিদ্ধান্তই হলো পরিকল্পনা। সো আমি যে কাজটা শুরু করব সেটা শুরু করার আগে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কাজটা কিভাবে করব, কি কি জিনিস করব। সো এরকম বিভিন্ন বিশেষ চিন্তা ভাবনা এবং আগে থেকে সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে পরিকল্পনা। কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কি কাজ করতে হবে, কখন করতে হবে, কোথায় করতে হবে, কত সময় কাজ শেষ হবে, এইরকম বিভিন্ন ধরনের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সেই অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আমরা কি বলি, পরিকল্পনা বলি। তো এই পরিকল্পনা আমাদের ব্যবসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি যদি সঠিকভাবে পরিকল্পনা করি তাহলে কি হবে, আমার ব্যবসায়ের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমি কি খুব সহজেই অর্জন করতে পারবো। আমার ব্যবসার পরিকল্পনা যদি একদম পারফেক্ট হয়, তখন কি হবে, আমি খুব সহজেই আমার যে ব্যবসার লক্ষ্যটা সেই লক্ষ্যটাকে অর্জন করতে পারবো। সো পরিকল্পনার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের সকল ধরনের উপকরণ এবং সম্পদের ব্যবহার নিশ্চিত করা হয়। যেহেতু পরিকল্পনার ক্ষেত্রে আমরা কি করি, কোন কাজটা করতে হবে, কখন করতে হবে, কোথায় করতে হবে, বিভিন্ন জিনিস আমরা ডিসাইড করে ফেলি, তাই না? সো এইভাবে কি হয়, আমার প্রতিষ্ঠানের উপকরণ এবং সম্পদগুলো রয়েছে সেইগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগানোর ব্যবস্থা করতে পারি। পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের যে কর্মকর্তা এবং কর্মচারীরা থাকেন তাদেরকে সঠিকভাবে দায়িত্ব বন্টন করা যায়, কারণ আমরা আগে থেকেই ডিসাইড করি যে কে কোন কাজটি করবে। সো
ওইভাবে কি করা যায়, পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের মধ্যে দায়িত্ব সঠিকভাবে বন্টন করা যায়। এর ফলে কি হয়, এর ফলে কর্মকর্তাদের মধ্যে একটা দায়িত্ববোধের সৃষ্টি হয় যে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে, আমি এই কাজটা কমপ্লিট করবো। সো তাদের মধ্যে কি একটা দায়িত্ববোধ সৃষ্টি করা যায় এবং সাথে সাথে দক্ষতাও বৃদ্ধি করা যায়। আমাকে যদি আগে থেকে আমার প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হয় যে আমি এই কাজটি করব, তো আমি আগে থেকে রেডি থাকবো যে আমাকে এই কাজটি কীভাবে করতে হবে এবং কীভাবে আমি এই কাজটি এফেক্টিভলি শেষ করতে পারবো। যেভাবে কি আমি কর্মী হিসেবে আমার মধ্যে একটা দক্ষতারও কিন্তু বৃদ্ধি করবে। সো এইভাবে পরিকল্পনা কি করে, পরিকল্পনা প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করতে এবং দক্ষতা বৃদ্ধি করতে কিন্তু অনেক হেল্প করে। তাহলে বন্ধুরা, আমরা কি ক্লিয়ার হলাম যে পরিকল্পনা বলতে আমরা কি বুঝতে পারছি? পরিকল্পনা বলতে আমরা বুঝতে পারছি যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কি কাজ করব, কিভাবে করব, কে করবে, কখন করবে, কোথায় করব, এরকম বিভিন্ন জিনিসপত্র আমাদেরকে ফিক্স করাটাই হচ্ছে বেসিক্যালি পরিকল্পনা। ব্যবসায়ের ক্ষেত্রে পরিকল্পনা অনেক ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে এবং পরিকল্পনা আমাদের ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ হিসেবে বিবেচিত হয়। এখন আমরা জানবো যে সংগঠিতকরণ বলতে আমরা কি বুঝি বা অর্গানাইজিং বলতে কি বোঝানো হয়। আচ্ছা বন্ধুরা, আমরা এই যে পিকনিকের কথা বললাম, এই পিকনিকে যে আমরা যাচ্ছি, হ্যাঁ, পিকনিকে যদি খাওয়ার দায়িত্বটা একজন না নেয়, তারপরে কিভাবে যাওয়া আসা করা হবে এই দায়িত্বটা যদি একজন না নেয়, তারপরে খেলার যে সরঞ্জামাদি বা জিনিসপত্র এই জিনিসগুলো যদি সঠিকভাবে অর্গানাইজ করে না নিয়ে যাওয়া হয়, তাহলে কি আমরা পিকনিকে যে মজা পাবো? যদি খাওয়া ঠিক না থাকে, আমাদের যাওয়া আসার মধ্যে যদি প্রবলেম হয়, আমাদের খেলার যদি কোনো জিনিসপত্র না থাকে, আমাদের যদি সঠিকভাবে গাইড করে ওই জায়গাটা ঘুরিয়ে না দেখানো হয়, তাহলে কি হবে? তাহলে কি আমরা পিকনিকটা এনজয় করবো না কিন্তু। সেইভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সংগঠিতকরণ বা অর্গানাইজিং জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ব্যবসা প্রতিষ্ঠানে যে বস্তুগত এবং মানবিক সম্পদগুলো রয়েছে এবং উপকরণগুলো রয়েছে, এগুলোকে সঠিকভাবে কাজে লাগানো এবং কর্মীদের মধ্যে দায়িত্ব ক্ষমতা বন্টন করে দেওয়াটাই কিন্তু বেসিক্যালি প্রতিষ্ঠানের সংগঠিতকরণ বা অর্গানাইজিং কাজের মধ্যে পড়ে। সো প্রতিষ্ঠান সংগঠিতকরণের যে সংজ্ঞা, সেটার মধ্যে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাই যে ব্যবসায়ের মানবিক এবং বস্তুগত সকল প্রয়োজনীয় উপকরণ এবং সম্পদ সংগ্রহ ও সমন্বিত করে সেগুলিকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব এবং ক্ষমতা বন্টন করাটাই বেসিক্যালি হচ্ছে সংগঠিতকরণ। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা জানি বিভিন্ন ধরনের উপকরণ থাকে বা বিভিন্ন ধরনের সম্পদ থাকে, সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হয়, তাই না? তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে মানবিক এবং বস্তুগত বিভিন্ন ধরনের সম্পদ কিন্তু এক্সিস্ট করে, তাই না? বিভিন্ন ধরনের উপকরণ একটা ব্যবসায় থাকে, তো সেগুলোকে যথাযথভাবে যেন ব্যবহার করা হয়, এই জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব এবং ক্ষমতা বন্টন করে দিয়ে প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা অর্জনের জন্য কাজ করাই হচ্ছে বেসিক্যালি সংগঠিতকরণ বা অর্গানাইজিং। ওই পিকনিকের কথা যদি আমরা ধরি, পিকনিকে আমি একজনকে খাবার দায়িত্ব দিয়েছি, একজনকে বাস অ্যারেঞ্জ করার দায়িত্ব দিয়েছি, একজনকে খেলার সরঞ্জামাদি নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছি, তাই না? এর মাধ্যমে কি করছি, আমরা এক একজনকে এক একটা দায়িত্ব বা ক্ষমতা দিয়ে দিচ্ছি এবং সে যখন তার দায়িত্বগুলো পালন করছে, তখন কিন্তু কি আলটিমেটলি আমার যে পিকনিকে যে সকল ধরনের কাজ একদম পারফেক্টলি শেষ হওয়ার কথা বা পিকনিকে যে এনজয় করার কথা, সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে। সো এরকম ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যবসা প্রতিষ্ঠানের যে কর্মীরা রয়েছেন, এই কর্মীদের মধ্যে দায়িত্ব এবং ক্ষমতা বন্টন করে দিয়ে সকলের কাজ সমন্বিত করে আমরা কি করতে পারি, আমাদের ব্যবসায়ের যে লক্ষ্য অর্জন, সেই লক্ষ্য অর্জনের দিকে আমাদের প্রতিষ্ঠানকে ধাবিত করতে পারি। তো সংগঠিতকরণ বা অর্গানাইজিং এর ফলে আমার প্রতিষ্ঠানের যে লক্ষ্য অর্জন, সেটা কিন্তু সহজতর হয়। আমরা খুব সহজেই ব্যবসা প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেটাকে অর্জনের দিকে এগিয়ে যেতে পারি। তো ব্যবসায়ের যে সংগঠিতকরণ, এই সংগঠিতকরণের গুরুত্বটা আসলে কি? প্রতিষ্ঠানের যে ধরনের সম্পদগুলো রয়েছে, একটা প্রতিষ্ঠানের যে ধরনের সম্পদ থাকে, প্রতিষ্ঠানের সকল সম্পদের সর্বোচ্চ ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি সংগঠিতকরণ বা অর্গানাইজিং এর মাধ্যমে। কারণ প্রতিষ্ঠানের সকল ধরনের সম্পদ ব্যবহার করার যে কার্যাবলী, সেগুলো কি আমি আমার কর্মীদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্য হিসেবে ভাগ করে দিই এবং এর ফলে কি হয়, আমার প্রতিষ্ঠানের সকল ধরনের মানবীয় এবং বস্তুগত যে সম্পদ, সেই সম্পদের কি হয়, সর্বোচ্চ ব্যবহার কিন্তু এখানে নিশ্চিত হয়। এছাড়াও প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন, তাদের নিয়ন্ত্রণ এবং পরিচালনা সহজ হয়, যেহেতু কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আমি আগে থেকে কাজ ফিক্স করে দিচ্ছি, তাদেরকে দায়িত্ব এবং কর্তব্য দিয়ে দিচ্ছি। তো কর্মকর্তা কর্মচারীদেরকে এক্ষেত্রে তাদের দায়িত্ব পালনের আমি ওভারসি করতে পারি, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি এবং তাদেরকে পরিচালনা করতে পারি খুব ইজিলি। সো সংগঠিতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারীরা কর্মরত থাকেন, তাদেরকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করাটা ইজিয়ার হয়। তারপরে নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় হওয়ার কারণে কাজের গতি বৃদ্ধি পায়। আমরা বলেছি
বলেছিলাম যে সংগঠিতকরণের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারীরা থাকেন তাদের মধ্যে কাজ ডিস্ট্রিবিউট করে দিই, তাই না? তো এর ফলে কি নিজেদের মধ্যে কর্মচারীদের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা সুদৃঢ় হয় এবং এর ফলে কি হয় আমাদের কাজের যে গতি সেই কাজের গতি কিন্তু বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রতিষ্ঠানের জন্য সংগঠিতকরণ কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে। কারণ আমি যদি আমার এই মানবীয় এবং বস্তুগত সম্পদগুলোকে যথাযথভাবে অর্গানাইজ করতে না পারি আমার প্রতিষ্ঠানে, তখন কি হবে আমি আমার যে লক্ষ্যটা সেই লক্ষ্যটাকে যথাযথভাবে অর্জন করতে পারবো না এবং আমার প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তারা কি তারা যথাযথভাবে দায়িত্ব এবং কর্তব্য না পেয়ে তাদের দক্ষতা অনুযায়ী তাদের কার্যাবলী পরিচালনা করতে পারবে এবং আলটিমেটলি কি হবে আমার যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা অর্জিত হবে না। সো এই জন্য একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্গানাইজিং কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে সম্পদগুলো রয়েছে সেটার সর্বোচ্চ ব্যবহার করতে পারি, আমার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদেরকে যথাযথভাবে পরিচালিত করতে পারি এবং তাদের দক্ষতাটা বের করে আনতে পারি এবং সাথে সাথে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা আত্মসম্পর্ক সৃষ্টি করতে পারি যাতে করে তাদের কাজের একটা গতি বৃদ্ধি পায় এবং সাথে সাথে আমার প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেই লক্ষ্যটাও খুব ভালোভাবে আমরা অর্জন করতে পারি। সো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কি কি জিনিস জানলাম বলো তো? আজকের ভিডিওতে আমরা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস জানলাম, একটা হচ্ছে পরিকল্পনার ধারণা এবং অন্যটি হচ্ছে সংগঠিতকরণের ধারণা এবং গুরুত্ব। সো পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। এই সিরিজের সবগুলো ভিডিও আমরা অবশ্যই দেখব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।